আরও একবার সবাইকে ওয়েলকাম। ক্লাস 10-এর ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম, সেই ফার্স্ট চ্যাপ্টারের আজকে হচ্ছে আমরা লাস্ট লেকচার দেখব, যেখানে আমরা শক্তির যথাযথ ব্যবহার বলে যে জিনিসটাকে আলাদা করে রাখা হয়েছে সেটা সম্পর্কে পড়বো, এবং তার সাথে হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ছোট ছোট টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে আমরা দেখে নেব। তো আজকের ক্লাসের আগে আমাকে একটুখানি হচ্ছে মানে জেনে নিতে হবে বা দেখে নিতে হবে, আমাকে মানে তোমাদেরকে। তো দেখে নিতে কি হবে সেটা হচ্ছে যে সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ওজোন গ্যাস সম্পর্কে, কীরকমভাবে ওজোন তৈরি হচ্ছে, কীরকমভাবে ওজোন মানে এখন আস্তে আস্তে মানে ডিপ্লিট হচ্ছে বা ক্ষয়ে যাচ্ছে, ওজনের ব্যবহার কি, ওজোন স্তর যে ধ্বংস হচ্ছে সেটা আস্তে মানে তার ক্ষতিকারক প্রভাব কি, গ্রিন হাউস গ্যাস কি, এগুলো আমরা আগের দিন অল্প অল্প করে পড়েছি। তো সেখানেই যখন আমরা গ্লোবাল ওয়ার্মিং পড়েছিলাম, গ্লোবাল ওয়ার্মিংয়ের ওখানে আমরা কি বলেছিলাম যে গ্লোবাল ওয়ার্মিং হয় তার একটা প্রধান কারণ কি, তার একটা প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। যে জীবাশ্ম জ্বালানি আমরা এত এখন ইউজ করি, যার ফলে কি করছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, এবং কার্বন ডাই অক্সাইড যদি তোমার বেশি তৈরি হয় সেটা তোমার কি করবে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস তৈরি করলো, এবং যার ফলে গ্লোবাল ওয়ার্মিং হবে। এবার আজকের যে টপিক, সেখানে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এই জীবাশ্ম জ্বালানি, এই যে এত বড় সুন্দর একটা কথা, এই কথাটার মানেটা কি। তো জীবাশ্ম জ্বালানি কাকে বলে, কখনো কখনো পরীক্ষায় আসে। তো জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি, আমরা জীবাশ্ম জ্বালানি বলতে মেনলি আমরা হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম থেকেই পরিশোধিত হয়ে তৈরি হচ্ছে তোমার পেট্রোল, ডিজেল, কেরোসিন, ইভেন আমাদের যে রান্নার গ্যাসের জন্য এলপিজি ব্যবহার করা হচ্ছে, সেগুলোও সব হচ্ছে কি এই জীবাশ্ম জ্বালানির ভেতরে পড়ে। জীবাশ্ম জ্বালানির সোজা কথায় মানে কি, যে অনেক দিন ধরে গাছপালা, মানে অনেক দিন মানে সেটা হচ্ছে অনেক বছর, যুগ যুগ ধরে তোমাদের কি হচ্ছে যে কোটি কোটি বছর আগে যেসব গাছপালা, পশু পাখি সব হচ্ছে মাটির তলায় চাপা পড়ে গেছিল, সেটা কি হয় মানে এরকমভাবে মানে দীর্ঘদিন ধরে চাপ তাপে সেটা হচ্ছে আস্তে আস্তে জ্বালানি রূপে তোমার হচ্ছে কনভার্ট হয়ে গেছে। জ্বালানি রূপে কিসে কনভার্ট হয়েছে, কয়লাতে তোমার হচ্ছে পরিবর্তিত হয়েছে, পেট্রোলিয়ামে পরিবর্তিত হয়েছে। তো এদেরকেই কি বলে, এদেরকে বলে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, এবার জীবাশ্ম জ্বালানিতে আমি একটা কথার টার্ম উল্লেখ করলাম, সেটা হচ্ছে এলপিজি। কখনো কখনো পরীক্ষায় এলপিজির ফুল ফর্ম আসে। তো এলপিজির ফুল ফর্ম কি, এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো কথার নামেই বুঝতে পারছো যে পেট্রোলিয়াম গ্যাসকে আমি লিকুইফাইড করি, মানে জিনিসটাকে যদি আমি লিকুইডে কনভার্ট করে নিই, জিনিসটাকে যদি আমি একদম তরলীকৃত করে দিই, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমার এলপিজি। ঠিক আছে, তো এখন বিভিন্ন যন্ত্রপাতিতেই তোমার গাড়ি ঘোড়াতেও তোমার হচ্ছে এলপিজি ব্যবহার করা হয়। কারণ কি, এলপিজিতে দূষণ একটু কম হয়, দূষণ একদম হয় না সেটা নয়, হয়, কিন্তু হচ্ছে তুলনামূলক পেট্রোল ডিজেলে চললে যেরকম ক্ষতিটা হচ্ছে তার থেকে একটু কম হয়, কিন্তু ক্ষতি হয়। তো জীবাশ্ম জ্বালানির ব্যাপারটা গেল। তোমাকে পরীক্ষায় হয়তো দিতে পারে যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও যা পরিবেশ দূষণ করে, এরকম। এরপর এখান থেকে কি প্রশ্ন আসে, এরপর এই টপিক থেকে যে মানে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তাপন মূল্য কাকে বলে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। তো তাপন মূল্য কাকে বলে একটুখানি আগে জেনে নিই। তো সোজা কথা এটার মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আমি যদি কোনো জ্বালানিকে পোড়াই, সেখান থেকে যা তাপ উৎপন্ন হয় সেটাকে বলছে ওর তাপন মূল্য। তো এখানে নির্দিষ্ট অ্যামাউন্টটা কত, সেটা হচ্ছে 1 কেজি। ঠিক আছে, 1 কেজি ভরের আমি যদি কোনো বস্তুকে পোড়াই, এবার হতেই পারে যে আমার জ্বালানি তো সবসময় কঠিন নাও হতে পারে। 1 কেজি ভর হলে তার মানে হচ্ছে যে সেটা কঠিন পদার্থ। এবার যদি সেটা কঠিন পদার্থ না হয়, ধরো এই যে পেট্রোলিয়াম তো কঠিন পদার্থ নয়, যখন তুমি ওটাকে লিকুইফাইড করে দিচ্ছ ধরো, তো ওটা কঠিন পদার্থ নয়। তো যদি 1 কেজি না হয়, সেক্ষেত্রে হবে মানে ধরো ওটাকে তুমি কেজিতে মাপতে পারছো না, তখন ওটা হয়ে যাবে 1 লিটার।
ঠিক আছে। 1 লিটারও কোনো কোনো বইতে লেখা থাকে, বা কোনো কোনো বইতে এর জায়গায় মানে লিটারের বদলে কথাটা লেখা থাকে হচ্ছে মিটার কিউব। কারণ লিটারটা কি, লিটারটা হচ্ছে আয়তনের একক, আর মিটার কিউব লিখলে সেটাও কি, সেটাও তোমার হয়ে যাচ্ছে আয়তনের একক। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো কি আমার তাপন মূল্যের সংজ্ঞা? তাপন মূল্যের সংজ্ঞা হচ্ছে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির যদি সম্পূর্ণরূপে দহন হয়, ঠিক আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণরূপে দহন। যদি আমি ওটাকে পুরোপুরি হচ্ছে ওটাকে আমি জ্বালিয়ে ফেলতে পারি, যদি ওটা সম্পূর্ণরূপে দহন হয়, তো সেই দহনের ফলে যতটা তাপ উৎপন্ন হয় সেই তাপটাকে বলছে ওই জ্বালানিটার তাপন মূল্য। ঠিক আছে, ক্লিয়ার হলো? সোজা সংজ্ঞা পারা যাবে। তাপন মূল্যের এরপরে যেটা হচ্ছে পরীক্ষায় আসে সেটা হচ্ছে তাপন মূল্যের একক কি। তো তাপন মূল্যের এসআই একক আসে। এসআই একক হচ্ছে কিলো জুল পার কেজি। ঠিক আছে, 1 কেজি কেন এরকম নাম হলো, যে 1 কেজি পোড়ালাম, পুড়িয়ে যতটা কিলো জুল আমি তাপ পেলাম। ঠিক আছে, কিলো জুল পার কেজি। ওকে, এবার তোমাদের বইয়েতে দেখবে একটা লিস্ট করা আছে। সেই লিস্টে কি আছে, যে বিভিন্ন যে তোমার জ্বালানি, সেটা কয়লা হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, এলপিজি হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে, হাইড্রোজেন হতে পারে। তো সেই সব জিনিসগুলোকে পোড়ালে কত তাপন মূল্য হবে, তো সেটার একটা বইতে খুব সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে। জেনারেলি তোমাদের ডাইরেক্ট প্রশ্ন দেয় না, যে তোমার ধরো বললো যে কয়লার তাপন মূল্য কত লেখো, বা পেট্রোলের তাপন মূল্য কত লেখো, জেনারেলি সেটা দেয় না, কারণ ওর মানে অত জিনিস তো মনে রাখা সম্ভব হয় না, তো কম দেয়। কীরকমভাবে প্রশ্নটা দেয়, যে তাপন মূল্য থেকে দুটো প্রশ্ন হলো, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে তার একক। এরপরে যে প্রশ্নটা দেয়, তোমাকে 2-3টে পদার্থ তুলে দিল, 2-3টে জ্বালানি তুলে দিল। ধরো তোমাকে বললো কয়লা, ডিজেল ও এলপিজির মধ্যে, এলপিজিও কোথাও বলতে পারে, এই এলপিজির বদলে কোনো কোনো জায়গায় আবার লেখা থাকে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বা মানে প্রাকৃতিক বললে এখানটা ঠিক ভুল হবে, এটাকে সব থেকে ভালো হয় এটাকে প্রাকৃতিকের জায়গায় রান্নার গ্যাস যদি বলে। ঠিক আছে, তো এটাকে ধরো তোমাকে এলপিজির বদলে এটাকে রান্নার গ্যাস দিল। তো এইরকম 3টে বা 2টো বা কখনো কখনো 4টে, 4টে জেনারেলি দেয় না, 2টো বা 3টে এরকম তোমার জ্বালানি দিয়ে তোমাকে বলবে এদের মধ্যে কার তাপন মূল্য বেশি। তো তোমাকে করতে কি হবে, তোমাকে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি তাপন মূল্য যদি মনে রাখতে পারো তাহলে তো সব থেকে বেস্ট। যদি মনে রাখতে না পারো সেক্ষেত্রে অন্তত লিস্টটায় এটুকু মনে রাখতে হবে যে কার জায়গা কোথায়। অর্থাৎ মানে আমি যদি বলি কয়লার তাপন মূল্য হচ্ছে তোমার সব থেকে কম, তারপরে তোমার হচ্ছে পেট্রোলের হবে, এখানে যদি আমি পেট্রোল দিইনি, তারপরে তোমার ডিজেল হবে, তারপরে তোমার প্রাকৃতিক গ্যাস হবে। তো এরকমভাবে তোমার হচ্ছে জিনিসটা চলতে থাকে। তো তোমার কার পরে কোনটা যেরকমভাবে ওখানে সাজানো আছে বইতে, সেটা একটুখানি কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা তোমাদের ওপরই ছেড়ে দিলাম, কারণ এগুলোকে মানে চামচ দিয়ে খাইয়ে দেওয়ার মতো কিছু নয়, সোজা জিনিস। এরপরে কি জিনিস আমরা পড়বো, এরপরে হচ্ছে আমরা পড়বো যে এইসব জীবাশ্ম জ্বালানি এখন করা কি হচ্ছে, যে জীবাশ্ম জ্বালানির যাতে ব্যবহারটা কম করা হয় সেই দিকে দেখা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে কেন এই জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ করছে। ঠিক আছে, তো এটার সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি, বা জীবাশ্ম জ্বালানির কম ব্যবহারের প্রয়োজনীয়তাটা কি। তো আমি এটাকে হেডিং করছি সংরক্ষণ। ঠিক আছে, তো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা হচ্ছে, তার মেন রিজন কি, তার মেন কারণ কি। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে আমি যদি খুব বেশি ব্যবহার করি জীবাশ্ম জ্বালানি, মেন সমস্যা কি হবে, মেন সমস্যা হচ্ছে যে এই ধরনের জ্বালানি এর যে ভান্ডারটা, এর ভান্ডারটা হচ্ছে খুব সীমিত, খুব লিমিটেড। কারণ কত আর মানে যত গাছপালা তোমার চাপা পড়ে কয়লা বা পেট্রোলিয়াম হয়েছে ততটাই রয়েছে, নতুন নতুন করে তো এরকম নয় যে আজকে গাছ পড়ছে কালকে কয়লা তৈরি হয়ে যাচ্ছে, সেরকম নয়। তো এটা একটা অনেক টাইম টেকিং প্রসেস, এবং এই যে মানে তোমার ভান্ডারটা, এই ভান্ডারটাকে বলা হয়, এই ভান্ডারটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য নয়। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট হচ্ছে এটা নবীকরণযোগ্য নয়।
এটাকে আমি নতুন করে আবার তৈরি করতে পারবো না। তো ওই জন্য কি হচ্ছে, আমাকে ধীরে সুস্থে মানে ভেবেচিন্তে ব্যবহার করতে হবে। তোমার কাছে যদি জলের পরিমাণ বা খাবারের পরিমাণ যদি লিমিটেড থাকে, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে জল অপচয় করা বন্ধ করতে হবে, সোজা কথা হচ্ছে তাই। এবার সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে এইসব জ্বালানি যদি আমি বেশি করে পোড়াই তাহলে কি তৈরি হবে, তাহলে তৈরি হবে হচ্ছে CO2 বেশি তৈরি হলে কি তৈরি মানে হবে, সেটা হচ্ছে আমার বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, তো ওই জন্য এইটাকে কম ব্যবহার করা হচ্ছে, এটা একটা কারণ আছে। আর কি, আর হচ্ছে এখন অনেক রকম তোমার মানে এখন নতুন নতুন জ্বালানির ব্যবহার এসেছে, যেগুলোকে বলা হয় অপ্রচলিত শক্তি, যেগুলো আমরা আগের বছর ক্লাস 9-এ বোধহয় আমরা লাইফ সায়েন্সে পড়েছিলাম। তো বিভিন্ন রকম অপ্রচলিত শক্তি আসছে, সেই শক্তির ব্যবহারও এখন হচ্ছে আস্তে আস্তে বাড়ছে। তো তার জন্য কি হচ্ছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা আস্তে আস্তে কমিয়ে ফেলা হচ্ছে। ঠিক আছে, তো এই কটা হচ্ছে মানে বিশেষ কারণ যেগুলোর জন্য আমার জীবাশ্ম জ্বালানিকে হচ্ছে এখন একটু সংরক্ষণ করতে হচ্ছে। ওকে, তো একটা ছোট টপিক মিটলো। এরপরে আমাদের কি পড়তে হবে, এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। দাঁড়া, তো হেডিংটা দিই, হেডিং হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। পরীক্ষায় মাঝে মাঝে কোয়েশ্চেন দেয়, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। তো স্থিতিশীল উন্নয়ন মানে সোজা কথায় যে জেনারেলি হয় কি, মানে মানুষ দু রকমের হয়। কিছু মানুষ বলছে যে আমি যা পাচ্ছি আমি সেটুকু খেয়ে শেষ করে দিই, আমার পরের প্রজন্ম কি পাচ্ছে না পাচ্ছে আমারও তো দেখার দরকার নেই, যা আমি ইনকাম করব সব আমি হচ্ছে খরচ করে আমি আমার অন্তত মানে আমি ভালোভাবে থাকি তাহলেই হবে। আর কিছু মানুষ আছে যারা কি করে যে হ্যাঁ আমার ছেলে মেয়ে মানুষ হবে, সেই জন্য কি করছে ব্যাংকের মধ্যে টাকা জমাচ্ছে, বা নিজে একটুখানি কম খেয়ে বা নিজের মোটামুটি চলে গেলেই হচ্ছে, কিন্তু কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জিনিসটাকে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, তো এই স্থিতিশীল উন্নয়ন হচ্ছে সেই শেষের পর্যায়ের মানুষগুলোর মধ্যে পড়ছে। যদি এটা মানুষের ব্যাপার নয়, এটা হচ্ছে উন্নয়নের ব্যাপার। তো স্থিতিশীল উন্নয়নের দেখবে বইয়ের মধ্যে সংজ্ঞা লেখা আছে যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে আমি যদি সম্পূর্ণরূপে নিঃশেষ না করে সেটাকে কি করছি, সুনিয়ন্ত্রিত উপায়ে যদি আমি তাকে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে কোন কোন কথাগুলো এখানে ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে। তো ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে বা কথা মাথায় রেখে কি করছি, আমি যে প্রাকৃতিক সম্পদটা আছে তার আমি পুরোপুরি শেষ করছি না। তো প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রিত ব্যবহার। ঠিক আছে, তো ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদের যদি আমি নিয়ন্ত্রিত ব্যবহার করি, যাতে কি যে আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে তারাও সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবে, তখন সে এই ধরনের উন্নয়নকে বলবো হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, বোঝাতে পারলাম। মানে সোজা কথায় অপ্রচলিত শক্তি যেগুলো এখন এসছে সেগুলো কি, সেগুলোর ভান্ডার অফুরন্ত। তো আমরা যদি সেই দিকে এখন বেশি মনোনিবেশ করি তাহলে কি হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু না কিছু সম্পদ বাকি থাকবে। নয়তো আমরা সব কিছু হচ্ছে মানে আমাদের ফোন ঘেটে এই সব কারেন্ট এই জ্বালিয়ে ইয়ে করে হচ্ছে সব নষ্ট করে দিতাম। তো এখন ওই জন্য কি হচ্ছে, স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে আমাদের বিকল্প জ্বালানি হিসেবে কিছু জিনিসকে ভাবতে হচ্ছে। তো সেই বিকল্প জ্বালানি বা পুনর্নবীকরণযোগ্য শক্তিগুলো কি কি, আমরা এগুলো সবার নাম পড়েছি। তো প্রথম নাম যেটা, সেটা হচ্ছে সৌরশক্তি। এগুলো নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কারণ এগুলো সম্পর্কে তোমরা অল্প বেশি সবাই জানো। যেগুলো থেকে প্রশ্ন আসে আমি শুধু সেগুলোকে পয়েন্ট আউট করে বেরিয়ে যাব। ওকে, তো সৌরশক্তি। সেকেন্ড কি, বায়ু শক্তি পড়তে হবে। থার্ড যেটা পড়তে হবে সেটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি। তো জোয়ার ভাটার শক্তি। 4 নম্বর আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার ভূতাপীয় শক্তি। কি জিনিস আমি সব একটু একটু করে বলবো। তো ভূতাপীয় শক্তি। এবং ফিফথ যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে বায়োগ্যাস। ঠিক আছে,
কোনো কোনো বইতে বায়োগ্যাস শক্তিও বলে বা বায়োমাস শক্তিও বলে, কিছু কিছু বইতে বায়োফুয়েলও বলে, একই ব্যাপার। তো এই এত রকম হচ্ছে শক্তি আছে যেগুলো আমরা বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করতে পারি। তো প্রথম চলে আসবো হচ্ছে আমরা সৌরশক্তিতে, ঠিক আছে। তো সৌরশক্তির আমি কয়েকটা ছবি, মানে সৌরশক্তির ব্যবহারের কয়েকটা আমি ছবি তুলে ধরেছি। তো প্রথম যেটা, এটাকে তোমার বলে হচ্ছে সোলার কুকার। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে সোলার এটাকে হিটার, মানে হিটার, সরি আমি একটুখানি এটা হলো, এইটাকে তোমার বলছে হচ্ছে সোলার হিটার, এইটা হচ্ছে সোলার কুকার, ঠিক আছে। আর এটা হচ্ছে সোলার প্যানেল। কি জিনিস আমি আস্তে আস্তে আসছি। তো এখানে অ্যাকচুয়ালি হয়টা কি, যে এরকম একটা সেটআপ থাকে, এখানে তুমি জল নিলে ধরো এই যে কন্টেনারটার মধ্যে, আর এখানে কি হচ্ছে, তোমার সূর্যালোক এখানে এসে পড়ছে। তো সূর্যালোক এখানে পড়ে কি হবে, এই জিনিসটাকে উত্তপ্ত করে, এই যে পুরো যেই পাত্রটা রয়েছে পাত্রটা উত্তপ্ত হয়। তো যত উত্তপ্ত হবে এই ভেতরে যে জলটা আছে সেটাও গরম হতে শুরু করবে, ঠিক আছে। এখানে কি হয়, এখানে দেখো ভেতরে কিছু এরকম মতো থাকে, যেখানে তুমি খাবারের ওখানে তুমি রাখতে পারো। এবার এখানে কি হয়, এখানে তো তোমার সূর্যালোক এখানে পড়ছে, এই আয়নার মতো এই জায়গাটা আছে, এখানেও পড়ছে এবং এই নিচের এই জায়গাতেও পড়ছে। পড়ে কি হচ্ছে, জিনিসটা গরম হচ্ছে, ভেতরের রান্নাগুলো তোমার হচ্ছে। আর সোলার প্যানেল এখন মানে বিভিন্ন জায়গায়, যেখানে তোমার হচ্ছে এই আমাদের মতো দেশে যেখানে হচ্ছে সূর্যালোক, মানে সূর্যালোকের পরিমাণই হচ্ছে আমাদের বছরে বেশিরভাগ সময়টায় পাওয়া যায় এবং খুব মানে জোরালোভাবে পাওয়া যায়, সেখানে কি হয়, যেখানে তোমার হচ্ছে ওপেন স্পেস, সেখানে এরকম তোমার কিছু প্যানেল লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই প্যানেলগুলো লাগিয়ে দেওয়ার ফলে এখানে কি হয়, সৌরশক্তিটাকে আমরা তড়িৎ শক্তিতে কনভার্ট করতে পারি। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে যে সোলার প্যানেলের সাহায্যে আমরা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করি। তো এখানে সৌরশক্তি থেকে তড়িৎ শক্তিতে এটা হচ্ছে রূপান্তরিত হয়, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো 1 নম্বর প্রশ্ন এটা বেরোলো। সেকেন্ড প্রশ্ন কি আসে, সেকেন্ড প্রশ্ন আসে এই যে সোলার প্যানেলে এই যে ছোট ছোট এই যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলোকে বলে কি, এই প্যানেলগুলোকে বলে হচ্ছে ফটো ভোল্টাইক কোষ, ঠিক আছে। ইংলিশে বলা হয় তোমার হচ্ছে ফটোভোল্টাইক সেল। তো নামটা তোমার বাংলাতে ইংলিশে একই কথাই বলতে হবে, ফটোভোল্টাইক সেল। এই এক একটা যে ছোট ছোট প্যানেলগুলো রয়েছে তার ভেতরের যে পদার্থটা, মানে যে কোষগুলো থাকে। তো প্রশ্ন আসে এই যে ফটোভোল্টাইক কোষ বা সোলার প্যানেল, এটা তোমার কি দিয়ে তৈরি? তো এটা তৈরি হয় হচ্ছে সিলিকন দিয়ে। খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, এটা একদম পরীক্ষায় মানে প্রতি 1 বছর ছাড়া ছাড়া এটা কিন্তু রিপিট হয়। তোমাকে বলে যে সোলার প্যানেল কি দিয়ে তৈরি, অপশানে তোমার এরকম থাকে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, কিছু একখানা থাকবে। তো সিলিকন, কখনো কখনো পরীক্ষায় তোমাকে এটা ঘুরিয়ে বলে সিলিকন কি ধরনের পদার্থ, সিলিকন হচ্ছে একটা অর্ধ পরিবাহী পদার্থ, ঠিক আছে। এমনিতে নর্মাল পরিবাহী কি হয়, তুমি যদি তাপ দাও সেটা হচ্ছে তোমার মানে তাপটা পরিবহন করে বা তড়িৎ পরিবহন করে। এদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরা অনেক সময় যখন তড়িৎ তোমার বেশি হচ্ছে তখনও হচ্ছে বেশি পরিবহন করে না, কম করে, আবার যখন কম থাকে তখনও বেশি পরিবহন করে, মানে একটু উল্টো টাইপের পরিবাহী। তো এদেরকে কি বলে, এদেরকে বলা হয় হচ্ছে অর্ধ পরিবাহী। প্রশ্ন অনেক সময় এরকমভাবে দেয় যে সোলার প্যানেলে অবস্থিত মানে কোন অর্ধ পরিবাহী ব্যবহার করা হয়। তো সোলার প্যানেলে তোমার সিলিকন ব্যবহার করা হয়, ঠিক আছে, বোঝাতে পারলাম। তোমাকে এরপরে প্রশ্ন কি দেয় যে সোলার প্যানেল ব্যবহার করে বা সৌরশক্তি ব্যবহার করে কি কি কাজ করা হয়। তো তুমি বলতে পারো যে এর সাহায্যে যেটা হয়, সোলার পাম্প আছে এখন যার সাথে জল তোলা হয়। এখন তোমার এরকম বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে তোমার হচ্ছে তড়িতের মানে তড়িৎ জেনারেট করা হয়, তড়িৎ উৎপাদন করা হয়। এছাড়া তোমার হচ্ছে বিভিন্ন রকম তোমার ক্যালকুলেটরে, খেলনাতে, ট্রাফিক সিগন্যালে এখন কি হয়, এই সোলার প্যানেল ব্যবহার করা হয়, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো আমার সৌরশক্তি গেল, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এরপরে আমাদের পড়তে যেটা হয় সেটা হচ্ছে বায়ু শক্তি। বায়ু শক্তির আমরা সবাই ছবি জানি, আমি আর ছবি ওই জন্য ওটা আনিনি। এরকম বায়ু কল আমরা জানি যে যেখানে তোমার হচ্ছে মানে সমুদ্র তীরে কি হয়, এরকম তোমার হচ্ছে বায়ু কল থাকে, ঠিক আছে।
তো যেটা কি হয়, যখন তোমার খুব হাওয়া দেয় জিনিসটা হচ্ছে ঘুরতে থাকে এবং তার সাথে ভেতরে হচ্ছে তোমার তড়িৎ জেনারেট হয়। বায়ুশক্তি মেনলি কোথায় পাওয়া যায়? বায়ুশক্তি হচ্ছে মানে এইটা আমাদের ইন্ডিয়াতে কোথায় হয়? মেনলি তোমার হচ্ছে তামিলনাড়ু, কন্যাকুমারী ওই অঞ্চলে বেশি হয়, আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বকখালি রিজিয়ন মানে সুন্দরবনের ওই সাইডে ওখানে হচ্ছে বেশি হয়। আর বায়ুশক্তিও হচ্ছে দূষণমুক্ত একটা শক্তির উৎস। ঠিক আছে, এবার হচ্ছে জোয়ার ভাটার শক্তি কি হয়? তো জোয়ার ভাটাতে যেটা হয়, যখন জোয়ার আসে নদীতে তখন কি হয়, একটু জলের মধ্যে স্রোত দেখা যায়, ভাটার সময় একটা টান দেখতে পাওয়া যায়। তো তখন ওই জোয়ার ভাটা চলার সময় ওখানে যদি আমি একটা টারবাইন রেখে দিই, টারবাইন কি এক ধরনের যন্ত্র, যে যন্ত্রটা হচ্ছে যখনই স্রোত আসবে, ঠিক আছে, এরকম দাঁড়ার মতো থাকে ইয়েতে, আমার যদি আঁকাটা একটুখানি অদ্ভুত মতো হচ্ছে, তো যখনই জলের স্রোত আসছে এখানে ও কী করছে, চাকাটাকে ঘোরাতে থাকে। তো চাকাটা যত জোরে ঘোরে তত কি হয়, এখানে হচ্ছে তোমার বিদ্যুৎ জেনারেট হয়। তো আমাদের যে জলাধারগুলো আছে, যে ড্যামগুলো আছে, বাঁধ, তো বাঁধে কি হয়, তোমার বাঁধ জেনারেলি তোমার হচ্ছে এরকম উঁচু জায়গায়, একটা জায়গায় এখানে হচ্ছে ধরো তোমার জল আছে, জলটাকে স্টোর করে রাখে, আর এরকমভাবে নিচে এরকম কয়েকটা গেট থাকে। তো যখনই জলগুলোকে ছেড়ে দেয়, জলগুলো সজোরে হচ্ছে নিচের দিকে পড়ে, তখন কি হচ্ছে, এখানের মধ্যে তোমার টারবাইন থাকে, টারবাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমার হচ্ছে মানে ওই শক্তি উৎপন্ন করা হয়। এই জোয়ার ভাটার শক্তি কোথায় ব্যবহার করা হয়? এটাও তোমার ব্যবহার করা হয় যেখানে তোমার উপকূল এরিয়া, তো কারণ নদী আর সমুদ্র থাকলে তবেই না সেখানে তুমি জোয়ার ভাটা পাবে। তো ওখানে মেনলি তোমার হচ্ছে গুজরাট অঞ্চলে, আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে, ঠিক আছে, যা কিছু অচিরাচরিত আমাদের পশ্চিমবঙ্গে বললে বেশিরভাগই তোমার হচ্ছে সুন্দরবনে, চোখ বুজে লিখে দিতে পারো, নাম্বার পেয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভূতাপীয় শক্তি। ঠিক আছে, এটা একটু অন্য ধরনের জিনিস। ভূতাপীয় শক্তি মানে কি, যে আমাদের পৃথিবীর ভেতরে, আমাদের ভূপৃষ্ঠের মধ্যে কি হচ্ছে, একটা শক্তি রয়েছে, একটা তাপ আছে। সেই তাপটা কিভাবে আছে আমরা জানি কি, যে আমাদের মানে ভূপৃষ্ঠের ভেতরে কি হয়, তোমার হচ্ছে লাভা উদগীরণ হয়, ভেতরে কি হয়, ম্যাগমা আছে, এই ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, একদম নিচে এখানে হচ্ছে আমাদের একদম যত আমার পৃথিবীর কেন্দ্রে যাওয়া যায় তত কি হয়, তোমার হচ্ছে উত্তপ্ত লাভা এখানে থাকে। ঠিক আছে, সেই লাভাগুলো কি হয়, এই ভূপৃষ্ঠে ওঠার সময় বিভিন্ন রকম ফাটল থাকে, তো এরকম সব ফাটলগুলোতে জিনিসটা হচ্ছে স্টোর হয়ে থাকে, এখানে একটু আছে, এখানে একটু আছে, তো জিনিসটা এরকম স্টোর হয়ে থাকে। তো কোনোভাবে আমি যদি এখানে একটা নল ফিট করতে পারি, তো কি হয়, জিনিসটা এতটাই ওখানে গরম হয়ে থাকে যে ওই জায়গা থেকে, এবার কোনো জিনিস, তোমার জিনিস যদি একটা খুব গরম হয়, সেখান থেকে কী হয়, ধোঁয়া বেরোয়, বাষ্প বেরোয়, তো সেই বাষ্পটা এতটাই তীব্র থাকে, এতটাই গরম থাকে, ওই বাষ্পর ওখানে আমি কি করি হচ্ছে, বাষ্পটাকে মানে এখানে একটা নল ফিট করে দিলাম, তার ফলে কি হচ্ছে, বাষ্পটা এসে এটা দিয়ে হচ্ছে ওপরে উঠছে, যখনই ওপরে উঠছে আমি ওখানে একটা হচ্ছে টারবাইন ফিট করে দিচ্ছি। তো টারবাইনের চাকা ঘুরছে ওই বাষ্পের মানে স্পিডে, কারণ বাষ্পও তো, ওরও তো একটা তোমার গতিবেগ আছে, তো তাতে ওটা ঘুরছে এবং কি হচ্ছে, ভূতাপীয় শক্তি তৈরি করছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে বায়োমাস শক্তি। ঠিক আছে, বায়োমাস কোনো কোনো বইয়েতে পাবে হচ্ছে বায়োফুয়েল, যদিও দুটো আলাদা আলাদা টার্ম, কিন্তু মানে এই একই ধরনের জিনিস, যেগুলো তোমাকে পড়তে লাগবে যে কি এগুলো। তো বায়োমাস কথাটার মানে কি? মাস মানে আমরা জানি হচ্ছে ভর, কোনো পদার্থের ভরকে ইংলিশে বলে হচ্ছে মাস। আর বায়ো মানে কি, বায়োলজিক্যাল মানে জৈবিক পদার্থ, কোনো জৈব পদার্থ। জেনারেলি হয় কি, এই যে বিভিন্ন রকম কৃষিজাত দ্রব্য, ধরো খড়, আরও সব কৃষিজাত সব মানে বর্জ্য পদার্থ পাওয়া যায় না, যেরকম তোমার ধরো আখের ছিবড়ে হতে পারে, শাকসবজি হতে পারে, তোমার ওই কি বলে চালের থেকে যে খোল ভুসি পাওয়া যায় সেগুলো হতে পারে, প্রাণীদের মলমূত্র হতে পারে। তো সেই বিভিন্ন রকমের মানে হচ্ছে জৈব পদার্থ, সেই জৈব পদার্থগুলোকে আমি যদি একটা জায়গায়, একটা কোনো পাত্রের মধ্যে অনেক দিন ধরে রেখে দিই, তো সেই কি হবে, সেখান থেকে হচ্ছে এক ধরনের জ্বালানি তৈরি হয়, এক ধরনের মানে এর ভেতরে কি হচ্ছে, তোমার হচ্ছে জৈব পদার্থের মধ্যে কি থাকে, জৈব পদার্থের মধ্যে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, আর হচ্ছে আমার লিপিড থাকে। যে জিনিসগুলো কি দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, হাইড্রোজেন দিয়ে তৈরি, অক্সিজেন দিয়ে তৈরি, নাইট্রোজেন দিয়ে তৈরি। তার মধ্যে এই যে কার্বন আর হাইড্রোজেন, এই দুটো
তোমার হচ্ছে মেন জিনিস, যেগুলো তোমার এখানে যখন জিনিসটা বিয়োজিত হচ্ছে, ধরো এর মধ্যে আমি অনেক জায়গায় খড় এইসব গোবর টোবর রেখে দিয়েছি, তো সেগুলো বিয়োজিত হতে হতে কি তৈরি করে, কার্বন তৈরি করে আর হাইড্রোজেন তৈরি করে, যেটা পরবর্তীকালে কি তৈরি করবে, CH4 তৈরি করবে। CH4 মানে মিথেন। তো মিথেন যখনই তৈরি হয়ে যায় সেটা কি হয়ে যাচ্ছে, সেটা একটা তোমার হচ্ছে বায়োগ্যাস তৈরি করছে, মানে বায়োমাস থেকে আমি তৈরি করছি কি, তৈরি করছি হচ্ছে বায়োগ্যাস। তো এই যেটা তৈরি হচ্ছে, তো তার ফলে আমি কি করছি, একটা বিকল্প জ্বালানি হিসেবে পেয়ে গেলাম, মানে এই জিনিসগুলো পচে গিয়ে কি হলো, একটা জ্বালানি তৈরি করলো। ঠিক আছে, তো এই জন্য তোমাকে মানে এই বায়োমাসে যে শক্তি সঞ্চিত থাকে তাকে আমরা বলি হচ্ছে বায়োমাস শক্তি। বায়োমাস কাকে বলে সেরকমভাবে দেয় না, যদি দেয় তোমাকে এটাই বলতে হবে যে বিভিন্ন রকম কৃষিজাত মানে বর্জ্য পদার্থ, তোমার হচ্ছে খড়, আখের ছিবড়ে, শাকসবজি, ফলমূলের খোসা, প্রাণীদের মলমূত্র ইত্যাদির মধ্যে যে কার্বন ঘটিত পদার্থ থাকে তাকে বলা হয়, তাদের একত্রে বলা হয় হচ্ছে বায়োমাস। ওকে, বইয়ের মধ্যে সংজ্ঞা লেখা থাকবে, তাই আমি আর সংজ্ঞাটা মানে লিখছি না। গেল এবার এবার কি বললাম যে এখানগুলো যখন বিয়োজিত হয় তখন কি তৈরি করে, তৈরি করে হচ্ছে বায়োগ্যাস। তো কিভাবে আমি এটা লিখবো, তোমাকে পরীক্ষা দেবে বায়োগ্যাস কাকে বলে। তো বায়োমাসকে কি করছি, মানে বায়ুর অনুপস্থিতি, অক্সিজেন মানে হচ্ছে মেনলি হচ্ছে বায়ুর অনুপস্থিতি, যে আমি একটা কোনো কন্টেনারের মধ্যে পুরো এয়ার টাইট করে, মানে ভেতরে একদম বাতাস থাকবে না এরকমভাবে যদি আমি একটা বায়োমাস নিয়ে, মানে যে কোনো কিছু এরকম খড়, প্রাণীদের মূত্র, গোবর ইত্যাদি নিয়ে আমি যদি বায়ুর অনুপস্থিতিতে সেটাকে যদি আমি কোনো একটা স্পেশাল টাইপের ব্যাকটেরিয়া দিয়ে যদি আমি ওটাকে বিয়োজিত করাতে পারি, তাহলে কি তৈরি হয়, তৈরি হয় হচ্ছে বায়োগ্যাস। ঠিক আছে, এবার এখান থেকে প্রশ্ন আসে যে কোন ধরনের ব্যাকটেরিয়া তোমার হচ্ছে বায়োগ্যাস তৈরি করতে সাহায্য করে। তো এখানে একটা স্পেশাল টাইপের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া, এদের আরও একটা নাম আছে, এদের মানে একটা মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর্কি নাম, তার সাথে হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, কি ব্যাপারটা কি দেখো, বায়োমাসের মধ্যে কি আছে বললাম, এই যে CHON এগুলো আছে। এবার CH এরকম আমি একটা বায়োমাস থেকে পাচ্ছি, এরকমভাবে প্রচুর, তাহলে আমি CO পেয়েছি, Hও পেয়েছি। তো এই CH থেকে আলটিমেটলি কি তৈরি হয়, আমি বললাম CH4 তৈরি হবে, মানে মিথেন তৈরি হবে। কিন্তু এমনি এমনি তৈরি হবে, কোনো জিনিস ফেলে রাখলেই, আমি যদি মানে ধরো কোনো একটা এখানে মানে শাকসবজি আমার ঘরে রেখে দিলাম, তো দুদিন পর কি সেখান থেকে মিথেন তৈরি হয়ে যাবে, এতটা সোজা নয়। তো ওই যে মিথেনটা তৈরি করবে, সেটা তৈরি করার জন্য এক ধরনের ব্যাকটেরিয়া হেল্প করে, সেই ব্যাকটেরিয়াগুলোকে নাম হচ্ছে কি মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক কথাটা থেকে ভাঙলে কি হচ্ছে, জেনিক বা জেন, কোনো কিছু জেনেসিস করা মানে হচ্ছে কি উৎপাদন করা, আর কি উৎপাদন করছে, মিথানো মানে মিথেন, সেখান থেকে নামটা হয়েছে কি মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ওকে, বোঝাতে পারলাম তো। তাহলে কোন ব্যাকটেরিয়া হেল্প করছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তোমাকে অনেক সময় প্রশ্নে দেয় যে একটি মিথানোজেনিক ব্যাকটেরিয়ার নাম বলো, তো তোমার উত্তর হবে আর্কি ব্যাকটেরিয়া। ওকে, এবার একটা ছবি দেখব। এখানে দেখো, এই একটা তোমার এরকম একখানা মানে যন্ত্রপাতি বলবো না, একটা পুরো সেট আপ আছে এখানে। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার বায়োগ্যাস প্ল্যান্ট। ঠিক আছে, বায়োগ্যাস যেখানে উৎপন্ন হয় তাকে বলা হয় বায়োগ্যাস প্ল্যান্ট। তো এখানে কি করা হয়, এখানে হচ্ছে এখানের মধ্যে এই যে বড় কন্টেনারটা আছে, এখানে তোমার হচ্ছে ওরকম বায়োগ্যাস প্রচুর, মানে বায়োগ্যাস বলছি, বায়োমাস এখানে হচ্ছে ভর্তি করে রাখে, এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমার আলটিমেটলি কি তৈরি হয়, কি জেনারেট হয়, সেটা হচ্ছে বায়োগ্যাস জেনারেট হয়। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে, এটাকে অনেক সময় বলে হচ্ছে গোবর গ্যাস প্ল্যান্ট। ওকে, যে আমরা গোবর গ্যাস তৈরি করি, তো সেই গোবর গ্যাসটাও তোমার হচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্টেরই মানে অনুকরণ, মানে একই জিনিস। যদি আমি এই মানে মাঝখানে বায়োমাসের জায়গায় শুধুমাত্র গোবর ইউজ করি, তখন সেটা হয়ে যাবে গোবর গ্যাস প্ল্যান্ট। ঠিক আছে, তো এই গোবর গ্যাস প্ল্যান্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করার ফলে কি মানে সুবিধাটা হচ্ছে, তো এখান থেকে যে বায়োগ্যাসটা তৈরি হয় সেটা কি হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস। ফসফরাসের সংকেত কি হচ্ছে পি, দাঁড়াও, ফসফরাস। তো ফসফরাস সমৃদ্ধ কি হয়, সার তৈরি হয়। ঠিক আছে,
আমরা বলেছিলাম না যে উন্নত সারের বৈশিষ্ট্য কি, সেটাকে জেনারেলি বলা হয় এনপিকে। তার মধ্যে নাইট্রোজেন থাকবে, ফসফরাস থাকবে, আর হচ্ছে পটাশিয়াম থাকবে। তো এই নাইট্রোজেন আর ফসফরাস ঘটিত সার হচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্টের ফলে তৈরি হচ্ছে। আর কি, এই যে এখানে সারটা তৈরি হচ্ছে, সার ছাড়াও কি তৈরি হয়, তোমার হচ্ছে বিদ্যুৎ তৈরি হয় বা তড়িৎ উৎপাদন করা হয়। এবং এই তড়িৎ উৎপাদন যদি হয়ে যায় তাহলে কি হবে, যে তোমার যে মানে প্রচলিত যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোর হচ্ছে একটা মানে সেগুলোকে সংরক্ষণ করা যাবে, বা এটা হচ্ছে এক ধরনের অপ্রচলিত শক্তি। ঠিক আছে, বোঝাতে পারলাম। আর বায়োগ্যাসের ফলে আরেকটা যেটা সুবিধা হবে যে তোমার হচ্ছে দূষণ মুক্ত হবে, কারণ বায়োগ্যাসটা হচ্ছে দূষণ করে না, তো দূষণ মুক্ত হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে একটুখানি বায়োগ্যাসের ব্যাপারটা, এটা তো আমি একটা জেনারেল ছবি দেখিয়ে দিলাম। বইয়েতে একটা দেখবে নর্মাল একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা অনেকটা এরকম। এখানে ইংলিশ টার্ম আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি সবকটা বাংলাতে বলে দেব। তো প্রথমে কি করা হয়, প্রথমে যেটা করা হয় যে এই মাঝখানের যে পোর্শনটা আছে, যেটা দেখবে এই ছবিটাতে হচ্ছে এই বড় মতো যে জায়গাটা, ঠিক আছে, এই মাঝখানের যে জায়গাটার আছে এটাকে নাম দিয়েছে কি গ্যাস হোল্ডার। ঠিক আছে, এখানে কি থাকে, এখানে হচ্ছে ওই গোবর গ্যাসটা এখানে হচ্ছে হোল্ড করে থাকে, হোল্ড করে মানে ধরে রাখে। তো গোবর গ্যাসটা পাবো থেকে, তো গোবর গ্যাসটাকে ঢালা হয় হচ্ছে এই জায়গাতে, দেখো এখানে লেখা আছে ইনফ্লুয়েন্ট। বইয়ের মধ্যে এখানে এই টার্মটা লেখা থাকবে হচ্ছে মিশ্রণ আধার, এই যে লেখা আছে মিক্সিং ট্যাঙ্ক, তো বইতে এটা এই টার্মটাকে পাবে হচ্ছে মিশ্রণ আধার। তো এখানের মধ্যে আমি কি করব, আধার সরি, এখানের মধ্যে আমি গোবরটাকে ঢালবো। তো গোবরটা দেখো এখানে একটা তোমার লম্বা এই যে একটা তোমার চ্যানেল আছে, এখান দিয়ে তোমার গোবরটা হচ্ছে নামবে, নেমে কি হচ্ছে এই হোল্ডার ট্যাঙ্কে এসে হচ্ছে জমা হবে, এখানে এসে জমা হলো। ঠিক আছে, এটাকে দেখবে লেখা আছে গ্যাস আধার বলে। এবার কি, এখানের মধ্যে আমি হচ্ছে কতকগুলো এই ব্যাকটেরিয়া হচ্ছে ছেড়ে দেবো, এই জায়গাটাতে আমি কি করছি, কতকগুলো এখানের মধ্যে সব হচ্ছে ব্যাকটেরিয়া, এক সেকেন্ড, তো এখানে আমি হচ্ছে অনেকগুলো ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া এখানে ছেড়ে দেবো। তো মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো কি তৈরি করবে, হচ্ছে তোমার বায়োগ্যাস তৈরি করবে, বা গোবর গ্যাস, আমি যদি গোবর ইউজ করি গোবর গ্যাস তৈরি করবে। এই গ্যাসগুলো কি হবে, সব এসে এখানে হচ্ছে জমা হতে থাকবে। ঠিক আছে, আর যদি অতিরিক্ত তোমার হচ্ছে গ্যাস হয়ে যায় তখন কি হয়, জিনিসটা হচ্ছে অনেক সময় এই দিক দিয়ে বেরিয়ে যায়, খুব অতিরিক্ত হয়ে গেলে এটাকে বলা হয় ইফ্লুয়েন্ট বা আউটলেট ট্যাঙ্ক। আউটলেট ট্যাঙ্ক মানে কি, বইতে লেখা থাকবে দেখবে এটা হচ্ছে নিষ্ক্রিয় বজ্র আধার। ধরো যে জিনিসটা দরকার পড়বে না সেই জিনিসটাকে কি করবে, সেই জিনিসটা হচ্ছে এইখানে আস্তে আস্তে প্রসেস হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আউটলেট লিখেছে, আউটপুট আউটলেট মানে হচ্ছে এটা বাইরে বেরিয়ে যাবে। এবার কি, এবার হচ্ছে এখানে দেখো দুটো হচ্ছে স্টপ কক আছে, একটা এই জায়গাতে আছে, একটা এই জায়গাতে আছে। এগুলো দিয়ে কি হয়, যখন এবার দরকার পড়বে, ধরো ওখানে তো সারাক্ষণ ওই প্রসেসটা চলতেই থাকছে, এবার ধরো আমার এখন দরকার যে আমি কিছুটা বায়োগ্যাস এবার আমি স্টোর মানে নেব, তো তখন কি করা হয়, স্টপ ককগুলো খোলা হয়, ওখান দিয়ে গ্যাসটা ওঠে, উঠে এই দিক দিয়ে যায়, গিয়ে এখানে ধরো কোনো কন্টেনার বা কিছু থাকে সেখানে গিয়ে ওটা হচ্ছে স্টোর হয়ে যায়, আবার বন্ধ করে দেয়, আবার জিনিসটা হচ্ছে আটকে গেল। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম কীরকম ব্যাপার। তো এই গেল হচ্ছে আমার বায়োগ্যাস। এবার যেটা হচ্ছে টার্ম পাওয়া যাবে সেটা হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েল জিনিসটা কি, একই জিনিস, সেটা হচ্ছে কি যে বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বলা হয় হচ্ছে বায়োফুয়েল। ঠিক আছে, তো লিখেই দিই বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানি। ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এখানে প্রশ্ন আসে কখনো কখনো যে একটা বায়োফুয়েলের উদাহরণ দাও, তো একটা বায়োফুয়েলের উদাহরণ দেবে হচ্ছে বইতে লেখাও থাকবে, সেটা হচ্ছে বায়ো ইথানল। ঠিক আছে, তুমি যদি মানে ওরকম মানে ভুট্টা বা আখের ছিবড়ে যেগুলো হয় সেগুলোকে যদি তুমি সন্ধান প্রক্রিয়ায় বা এরকম এই যে এই প্রসেসটায় তুমি যদি মানে বায়োফুয়েলে বা বায়োগ্যাসে তুমি যদি রূপান্তরিত করো, যে জিনিসটা পাবে তুমি আলটিমেটলি এখানে বাইরেতে, সেটাকে বলছে হচ্ছে বায়ো ইথানল। ঠিক আছে, বোঝাতে পারলাম। ঠিক সেরকমভাবে তৈরি হয় হচ্ছে বায়োডিজেল। ডিজেল নর্মালি তৈরি হচ্ছে আমাদের যেরকম পেট্রোলিয়াম ওখান থেকে, কিন্তু ওইটাকে মানে এই বায়োলজিক্যাল পদ্ধতিতে মানে তোমার এই বায়োফুয়েল পদ্ধতিতেও তোমার হচ্ছে তৈরি করা হয়, তো বায়ো ডিজেল তৈরি হয়। এই বায়োডিজেল আর তোমার হচ্ছে এই বায়ো ইথানল, তার এটা হচ্ছে ল, এই দুটোই কি, এই দুটো হচ্ছে তরল বায়োফুয়েল। ঠিক আছে,
প্রশ্ন আসে একটা তোমার গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ দাও, সেটা হচ্ছে গোবর গ্যাস, কারণ নামেই রয়েছে গ্যাস। তো গোবর গ্যাস কি, এটা হচ্ছে একটা গ্যাসীয় বায়োফুয়েল, ঠিক আছে, এটাও কখনো কখনো পরীক্ষায় দেয়। তো এই গেল, তো এই হচ্ছে মোটামুটি বায়োফুয়েল গেল। এরপর একটা ছোট জিনিস পড়তে লাগবে, সেটা কি, সেটা হচ্ছে কোল বেড মিথেন। এটার আরেকটা মানে এই যে এই কথাগুলো মানে তুমি যদি ইংলিশে লেখো, এটা হচ্ছে কোলের সি, বেডের বি, আর মিথেনের এম। অনেক সময় ফুল ফর্ম দেয়, সিবিএম এর ফুল ফর্ম লেখো, তো এটা হচ্ছে কোল বেড মিথেন। এর মানে আর একটা ভালো কথায় মানে বাংলাতে যদি বলে, তাহলে এটাকে বাংলাতে বলে হচ্ছে কয়লা খনির মিথেন। কি জিনিসটা, দাঁড়াও এক সেকেন্ড, কয়লা খনির মিথেন। জেনারেলি কি হয়, আমাদের যে কয়লার যে তোমার কয়লা খনিগুলো থাকে, সেই কয়লা খনিতে কি হয়, যে কয়লা যখন আমরা মানে দেয়াল থেকে ভেঙে ভেঙে কয়লাগুলো আহরণ করছি, ওখানে কি হয় বিভিন্ন রকম এই বিক্রিয়া ঘটে ভেতরে। কারণ ভেতরে দেখো বায়ু তো ভেতরে থাকবে, কারণ নইলে যারা কাজ করছে তারা শ্বাস নেবে কি করে। তো সেই বাতাসগুলো এবং কয়লা তুমি যখন ভাঙছো তার মধ্যে, কারণ কয়লার মধ্যে কি আছে, কার্বন আছে, তো সেখান থেকে কি হচ্ছে, কার্বন আর বাতাস থেকে তোমার হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন আর কার্বন মিলে কি করছে, তোমার হচ্ছে তৈরি করছে হচ্ছে CH4। CH4 মানে কি, মিথেন। তো কয়লা খনির ভেতরে বিভিন্ন বিক্রিয়াতে বিভিন্ন বিয়োজনের ফলে কি হয়, যে মিথেন গ্যাস উৎপন্ন হয় তাকে বলা হয় কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? খুব ছোট জিনিস, বেশি কিছু এখান থেকে আসে না, শুধু আসে হচ্ছে কোলবেড মিথেন কাকে বলে, জাস্ট এই কথাটা একটু বুঝিয়ে লিখতে মানে লিখিয়ে বলতে হয়। সেকেন্ড কোয়েশ্চেন আসে হচ্ছে তোমার কয়লা খনির মিথেনের মানে এই কয়লা খনির মধ্যে তোমার কি ধরনের কি গ্যাস উৎপন্ন হয়, তো সেখানেও উত্তর হয়ে যাবে মিথেন। আচ্ছা, কখনো কখনো তোমাকে প্রশ্ন দেয় যে বায়োমাস বা বায়োফুয়েল বা বায়োগ্যাস এগুলোর মেন উপাদান কি, তো সেখানেও তোমার উত্তর কিন্তু মিথেন হবে, কারণ আমি তো দেখালাম যে মিথেনই আলটিমেটলি তৈরি হচ্ছে সি আর এইচ মিলে। ঠিক আছে, তো তোমাকে আরেকটা প্রশ্ন দিতে পারে যে রানীগঞ্জ এলাকায়, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এলাকায় যে মানে এক ধরনের গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা কি, তো রানীগঞ্জ এলাকায় কি আছে, কয়লা খনি আছে, তো ওখানে কি তৈরি হচ্ছে, তোমার হচ্ছে এই কোলবেড মিথেন পাওয়া যায়। তো তোমাকে বলতে পারে যে পশ্চিমবঙ্গের কোথায় কোলবেড মিথেন পাওয়া যায়, তোমাকে বলতে হবে যে হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে এটা পাওয়া যায়, কারণ রানীগঞ্জে আমাদের হচ্ছে কয়লা খনি রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের একদম আলটিমেটলি জিনিস, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে এই একটা ছবি দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে তোমার বলে হচ্ছে ফায়ার আইস। আমার বাংলা ইংলিশ সব হচ্ছে মিশে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে তোমার বলা হয় হচ্ছে ফায়ার আইস, বা বাংলায় যদি বলে আগুনে বরফ, বা অনেক জায়গায় আগুনের বরফও বলে, তো অ্যাকচুয়াল কথাটা আগুনে বরফ হওয়ার কথা, মানে বরফ হবার কথা। ঠিক আছে, এই জিনিসটা কি, তো জেনারেলি হয় কি, তোমার এই মিথেনের সংকেত কি, CH4। কোনো কোনো কারণে তোমার মানে ওই সমুদ্রের ধারে কাছে ওই সব এলাকায়, তো ওখানে কি হয়, ওখানে হচ্ছে এই CH4 এর সাথে তোমার কি হচ্ছে, তোমার যে জল, সেই জল হচ্ছে মিশছে। কতগুলো কি অনুপাতে মিশছে, তো 4টে CH4 এর সাথে 4টে অণু মিথেনের সাথে কি হচ্ছে 23 অণু বা 23 অণু তোমার হচ্ছে জল মিশছে। মিশে কি তৈরি করে, একটা জটিল যৌগ তৈরি করে, যে জিনিসটা লেখা হয় হচ্ছে এরকম ভাবে মানে 4CH4, একটা এরকম ডট দেয়, ডট দিয়ে হচ্ছে 23H2O। ঠিক আছে, আমাকে এই বিক্রিয়া এইটা মনে রাখতে হবে না, আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, যেটা মনে রাখার জন্য তোমাকে এটা দুটোই মনে রাখতে হচ্ছে। ঠিক আছে, তো কি হচ্ছে 4 অণু মানে মিথেনের সাথে কি হচ্ছে 23 অণু জল যুক্ত হয়। প্রশ্ন আসে কখনো কখনো, যেটা হচ্ছে যে মিথেন হাইড্রেটে ক অণু মিথেন থাকে, তো 4 অণু মিথেন থাকে। ঠিক আছে, তো অ্যাকচুয়াল ব্যাপারটা কি, যে মিথেনের সাথে তোমার যে জল, তার যে একটা অদ্ভুত কেলাসাকার গঠন হচ্ছে, এটা একটা মিথেন অণু, মিথেনের অণুর সাথে কি হচ্ছে জল মিশে আছে, তো জল মিশে একটা হচ্ছে কেলাসাকার গঠন তৈরি করছে, একটা কেলাস তৈরি করছে, যেটাকে কি নাম দিয়েছি আমরা, যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে মিথেন হাইড্রেট।
পরীক্ষায় প্রশ্ন দেয় মিথেন হাইড্রেট কাকে বলে, মিথেন হাইড্রেটের সংকেত লেখো, বা তোমাকে যে প্রশ্নটা করলাম যে মিথেন হাইড্রেটে ক অণু মিথেন থাকে বা ক অণু জল থাকে, এরকম প্রশ্ন দিতে পারে। মিথেন হাইড্রেটের এবার তুমি যদি এখানে পার্সেন্টেজ এটা তুমি দেখো, মানে মোট কত হচ্ছে 27, 23 আর 4 যোগ করলে সেই 27-এর মধ্যে তোমার হচ্ছে 4 অণু তোমার হচ্ছে মিথেন থাকে। তো এটার মানে পার্সেন্টেজ কখনো কখনো জানতে চায়, বইতে লেখা থাকতেও পারে নাও পারে। তো মোটামুটি এটাকে যদি আমি পার্সেন্টেজ করি মানে শতকরা করি, 100 দিয়ে যদি ভাগ করি, আমি ধরে নিলাম এটা 27-এর জায়গায় যদি 25 হতো, তাহলে কি হতো, এটা 25 দিয়ে এটা কেটে এটা হচ্ছে 4 হতো। তো 4 4-এ 16 হবার কথা, কিন্তু এটা যেহেতু 27 আছে তো 16-র একটু কম হয়। তো মনে রাখবে ওটার পার্সেন্টেজ হচ্ছে 13.3%। তো এত পার্সেন্ট কি হয়, মিথেন থাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? গেল। তো এখান থেকে তাহলে এই প্রশ্ন আসে। এরপরে ব্যাপারটা হয় যে এই মিথেন হাইড্রেট আমরা জেনে করবোটা কি। তো মিথেন হাইড্রেট ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি যদি মিথেন হাইড্রেট কোথাও থেকে পাই এরকম দেখতে, সেখান থেকে কি করি, সেখানে যদি আমি আগুন জ্বালাই এরকম ভাবে, মিথেন হাইড্রেটের ব্যাপারটা কি, এটাকে কেন আগুনে বরফ বা ফায়ার আইস বলে, যে জিনিসটাকে দেখতে হচ্ছে তোমার এরকম মানে বরফের মতো। তুমি যদি এতে আগুন জ্বালিয়ে দাও, জিনিসটা হচ্ছে জ্বলতে শুরু করে। এবং তার সাথে যেটা হচ্ছে ব্যাপার যে কোনো জিনিস তুমি যখন পোড়াও, সেই জিনিসটা আস্তে আস্তে কি হয়, তোমার হচ্ছে পুড়ে ছাই হয়ে যায়, শুকনো হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে তুমি যখন পোড়াবে, এখান থেকে কি বের হবে, তোমার হচ্ছে জল বেরোয় আর হচ্ছে মিথেন বেরোবে। তো সেই মিথেনটাকে আমি যদি কোনোভাবে নিষ্কাশন করে নিতে পারি, সেই মিথেন থেকেই আমি কি তৈরি করতে পারছি, বায়োগ্যাস তৈরি করতে পারছি। ঠিক আছে, বায়োগ্যাস হচ্ছে, কারণ বায়োগ্যাসের একটা কম্পোনেন্ট, একটা পদার্থ মানে একটা উপাদান হচ্ছে মিথেন। তো আমি সেখান থেকে কি করতে পারছি, অপ্রচলিত শক্তি তৈরি করতে পারবো। তো সব কথা ঘুরে ফিরে ওই হচ্ছে স্থিতিশীল উন্নয়নে এসে তোমার হচ্ছে আটকাবে, যে কেন ওটা ব্যবহার করছি মিথেন হাইড্রেট, কারণ হচ্ছে এখান থেকে আমি একটা বিকল্প জ্বালানি পাচ্ছি। ঠিক আছে, আর এখান থেকে প্রশ্ন মাঝে মাঝে দেয় ফায়ার আইস কি, ফায়ার আইসের সংকেত লেখো, সব হচ্ছে একই ব্যাপার, মানে ঘুরে ফিরে একই প্রশ্ন। তাহলে আজকে আমি কি কি পড়লাম একটুখানি জেনে নিই। তো শুরু থেকে একবার দেখে নিচ্ছি, এক সেকেন্ড। প্রথমে পড়লাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি, কয়েকটা উদাহরণ দেখছি। এখানে এলপিজি ফুল ফর্ম আসে, আচ্ছা আর একটা ফুল ফর্মও আসে, সেটা হচ্ছে সিএনজি। সিএনজির ফুল ফর্ম কি, সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এটা গ্যাসটাকে কি করছি, ন্যাচারাল গ্যাস মানে কি, প্রাকৃতিক গ্যাস, তাকে যদি আমি হচ্ছে খুব সংকুচিত করি, কম্প্রেসড করি, তখন তৈরি হবে হচ্ছে সিএনজি। সিএনজিরও খুব মানে ফুল ফর্ম আসে। তো সিএনজি এইগুলো পড়লাম। তারপর কি পড়বো, তাপন মূল্য, তাপন মূল্যের একক, তাপন মূল্য কেন মানে তাপন মূল্য বলছি, জীবাশ্ম জ্বালানি কেন সংরক্ষণ করছি। এরপরে আসবে স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি, স্থিতিশীল উন্নয়নের জন্য আমরা কি ধরনের অপ্রচলিত শক্তি ব্যবহার করি। তারপর আসবে সোলার যে পাওয়ারটা রয়েছে, সৌরশক্তি, তার ব্যবহার, সোলার পাওয়ারে আমি সোলার প্যানেলের মধ্যে কি জিনিস ব্যবহার করছি সেটা। তারপর এলো তোমার হচ্ছে এখানে বায়োমাস, বায়োফুয়েল ব্যাপারটা কি, বায়োমাসের মেন উপাদানটা কি, বায়োফুয়েল যে তৈরি করছি তার জন্য কি ব্যাকটেরিয়া লাগছে, বায়োফুয়েলের এই প্রসেসটা একটুখানি দেখে নিলাম। প্রসেস থেকে খুব একটা কিছু আসে না, কিন্তু বায়োগ্যাস প্ল্যান্টের মানে বায়োগ্যাসের ফলে মানে ওটার ব্যবহারটা কোথায় সেটা কখনো কখনো পরীক্ষায় আসে। তারপরে আমরা যেটা হচ্ছে পড়বো সেটা হচ্ছে এই তরল কিছু মানে বায়োফুয়েলের নাম, গ্যাসীয় কিছু বায়োফুয়েলের নাম গেল। এবং আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের পড়তে লাগবে কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন কি, এবং সবার শেষে যেটা হচ্ছে পড়তে লাগবে সেটা হচ্ছে ফায়ার আইস বা মিথেন হাইড্রেট, এই সবগুলো কি এবং এদের সংকেত কি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস আমাদের হবে হচ্ছে আমাদের মানে ফিজিক্যাল সায়েন্সে গ্যাসের আচরণ, এবং আমাদের লাইফ সায়েন্সে হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব। আমরা ফার্স্ট চ্যাপ্টারটা একদিনেই শেষ হয়ে যাবে লাইফ সায়েন্সের। মেন যেটা চ্যাপ্টার শুরু হবে আসল চ্যাপ্টার সেটা হচ্ছে হরমোন থেকে। ওকে, থ্যাংক ইউ।